আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী, নিহতদের স্বজন ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাস। জমকালো আয়োজনে প্যারিসে অলিম্পিকের উদ্বোধন, সিন নদীতে প্রতিযোগীদের প্যারেড, শহর জুড়ে অনুষ্ঠান। এবং চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও গবেষণায় সময়োপযোগী কারিকুলাম, আছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বর্বরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখেন, এখনও কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়া কি জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলনের সময় সহিংসতায় আহত রোগীদের দেখতে এসে প্রধানমন্ত্রী বলেন, জামায়াত বিএনপির মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, দেশের প্রতি দায়িত্ববোধ নেই। নীলাদ্রি শেখর রিপোর্ট। এতগুলো মানুষ, আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে আর কেউ বেশি চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অভিব্যক্তির কারণটা জানতে হলে ফিরে যেতে হবে কিছুক্ষণ আগে। কোটা সংস্কার আন্দোলনের সময় চালানো সহিংসতায় সরকারি এবং প্রয়োজনীয় স্থাপনায় ধ্বংস করা হয়নি, পুলিশ সহ সাধারণ মানুষের উপর চালানো হয়েছে বর্বরতা। সেই আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শোকাতুর প্রধানমন্ত্রী তার চোখের জল ধরে রাখতে পারেননি। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। এমন ঘটনাকে জঙ্গি তৎপরতা উল্লেখ করে দেশবাসীকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা, এই যে সন্ত্রাস, জঙ্গি এবং মানুষের হত্যা, এটা সম্পূর্ণ জঙ্গি কাজ। এত হাত কাটা, রক কাটা, পা কাটা, এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটাকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? আহতদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করার পাশাপাশি নিহতদের স্বজন ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ফ্রান্সের প্যারিসে পর্দা উঠেছে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক্সের। ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে। প্যারিসের সিন নদী এবং আইফেল টাওয়ার ঘিরে ছিল মনোমুগ্ধকর আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে ফ্রান্সের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। সিন নদীর তীরে বৃষ্টি স্নাতনত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন ৩ লাখেরও বেশি দর্শক। রিয়াজ ইসলামের রিপোর্ট। গেমস ওয়াইড ওপেন স্লোগানে উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর অলিম্পিক গেমস 2024-এর। সিটি অব লাভ খ্যাত ফ্রান্সের প্যারিসে অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বড় লম্বা উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সিন নদীর তীরে 4 ঘণ্টাব্যাপী উদ্বোধনী মার্চ পাস্টে অংশ নেন। মার্চ পাস্টের শুরুতে ছিল অলিম্পিকের জন্মভূমি গ্রিস এবং সভা শেষে এরপর অংশ নেয় অন্যান্য দেশ।
ফ্রান্সের রিপাবলিকান গার্ডের 60 জন ও সামরিক বাহিনীর 36 জনের সঙ্গে পারফর্ম করেছেন সঙ্গীতশিল্পী। প্যারিসের গ্র্যান্ড প্যালেসের ছাদে দাঁড়িয়ে ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সেন্ট রিসেল। এছাড়াও নদীর তীরে কয়েক হাজার শিল্পী গান, নাচ, পিয়ানো সহ নানা আয়োজনে অংশ নেয়। সিন নদীর 6 কিলোমিটার নৌপথ বাড়ি দিয়ে আইফেল টাওয়ারে পৌঁছান অ্যাথলেটরা। রেনার ও সাবেক স্প্রিন্টার মেরি হোসে প্রেককে তারা দুজন মশাল প্রজ্বলন করেন। এ সময় আইফেল টাওয়ারে হয় মনোমুগ্ধকর লাইট শো। সেলিন ডিওনের গানের মধ্য দিয়ে শেষ হয় 2024 প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। চীন সুষ্ঠু শিক্ষা ব্যবস্থাপনা ও সুশিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করে সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে বিশ্ব কাতারে জায়গা করে নিয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে কৃষি শিক্ষা ও গবেষণা নিয়ে আধুনিক ও সময়োপযোগী কারিকুলামের মাধ্যমে চীনা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও কোর্স পরিচালিত হচ্ছে। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শুধু পাঠ্যপুস্তক নির্ভর অনুশীলন নয়, বরং ব্যবহারিক শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের তরুণদের তৈরি করছে ভবিষ্যৎ নির্মাণের কারিগর হিসেবে। চীনের উহান শহরে হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি শিক্ষার্থীদের দক্ষ করে তুলছে আধুনিক এবং বাস্তবসম্মত ব্যবহারিক শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে। হুবেই প্রভিন্সের এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম কিন্তু সারা চীনেই রয়েছে। এ পর্যন্ত বিশ্বের 130টি দেশ থেকে শিক্ষার্থী এবং পেশাজীবীরা এখানে কোর্স করে গেছে। আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কারিকুলাম আপডেট করি, যেন শিক্ষার্থীরা ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে সহজেই তাল মেলাতে পারে। একই চিত্র দেখা যায় হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়, হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ চীনের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। বাংলাদেশ কিন্তু আমরা সবাই এক্সাম বেসড, থিওরিটিক্যাল এক্সাম বেসড। আমি একটা বই পড়লাম, 10টা কোশ্চেন পড়ছি, পরীক্ষায় 5টা আসবে, আমি মার্কস পেয়ে আমি শেষ করব। কিন্তু চায়নাতে মাস্টার্সে আমি যেটা দেখতেছি স্যার, সব কিছু কিন্তু স্যার নলেজ আর প্র্যাকটিক্যাল বেসড। আমরা যে রিসার্চ করবো ওটার জন্য এনাফ অ্যাক্সেসরিজও নাই, ইভেন আমাদের এনাফ সাপোর্টও নেই। কিন্তু এখানে আসলে যেহেতু ওদের অনেক ফান্ডিং আছে, আমাদের দেশে ফান্ডিংয়ের অসুবিধা, যে ফান্ডিংয়ের কারণে দেখা যায় যে ওদের রিসার্চের যত ধরনের অ্যাক্সেসরিজ লাগে, ইকুইপমেন্ট লাগে, ওদের সব কিছুই আছে। চীনের উন্নত শিক্ষা ব্যবস্থাপনায় বাংলাদেশের শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। চায়নাতে কয়েকটা স্কলারশিপ আছে, 3 ধরনের মোটামুটি আমরা বলি, যে চাইনিজ গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট এবং হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটি স্কলারশিপ। সো আমরা মোস্টলি ইউনিভার্সিটি এবং লোকাল গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে কাজ করি। সো এগুলা স্কলারশিপের সুযোগ সুবিধা মোটামুটি গভর্নমেন্ট স্কলারশিপ সুযোগ সুবিধার মতোই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থাপনা কাঠামো উন্নয়নে সীমাবদ্ধ না রেখে সময়োপযোগী কারিকুলাম প্রণয়ন এবং ব্যবহারিক শিক্ষার প্রতি গুরুত্ব বেশি দিতে হবে। বর্তমান প্রজন্মকে আগামীর উপযোগী করে শিক্ষা ব্যবস্থার ভেতরে এনে তারা পৃথিবীর একটা নেতৃত্ব দেওয়ার চিন্তাভাবনা ভিতরে আছে, যার প্রমাণ ইতিমধ্যেই বিশ্বব্যাপী চীন প্রমাণ করে। চীনের শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে এই জায়গা থেকে আমাদের অনেক কিছু নেওয়া আছে। হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি, উহান, চায়না থেকে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। বৈরী আবহাওয়ার কারণে এই বছর করলার ফলন কম হলেও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি চাষিরা। টানা অনাবৃষ্টি ও খরার কারণে করলার ফলন বিপর্যয় হয়, তবে বাজার মূল্যে ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন বলে জানিয়েছেন কৃষক। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। যশোরের সবজি জোন হিসেবে পরিচিত সদর উপজেলার নোঙরপুরের মাঠ। সারা বছরই বিস্তীর্ণ মাঠ জুড়ে করলা আবাদ হয়। বিশেষ মাচায় চাষ হওয়া করলার বড় একটি অংশ স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারদের হাত ধরে চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। চাষিরা বলছেন, এবছর অনাবৃষ্টি ও খরার কারণে অধিকাংশ গাছ শুকিয়ে মরে গেছে, সেই সাথে পোকামাকড়ের প্রাদুর্ভাব। এতে ফলন ও সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। প্রতিমন করলা পাইকারিতে 2200 থেকে 2300 টাকায় বিক্রি হচ্ছে। তাই কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারছেন বলে জানান তারা। ফল ভালোই হয়, কিন্তু এবছর দাম বেশি ভালো বলেই পড়টা হয়েছে আর কি, মোটামুটি খুব ভালোই
হয়েছে। অবস্থার খুব বাম্পার ফলন হয়েছে বটে, কিন্তু জিনিসপাতি এবং সার কীটনাশকের ওষুধের অনেক দাম, এই জন্য লাভবান একটু কম হচ্ছে। যদি সামনে বৃষ্টি না হয় তাহলে সবার আশা যে করলা সামনে আরও বেশি আমদানি হবে এবং তারা দামও পাবে। শুরুতে খরার কারণে ফলন বিপর্যয় হলেও বৃষ্টির পর কাঙ্ক্ষিত ফলন পাওয়ায় কৃষক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবার আমাদের প্রায় 400 হেক্টর জমিতে করলা চাষ হচ্ছে। কলার বর্তমান দাম খুবই ভালো, কৃষকরা এতে লাভবান হচ্ছে। তবে মাঝখানে হঠাৎ বৃষ্টির কারণে করলা গাছ একটু হলুদ হলেও আমরা আশা করছি এখনো প্রায় কৃষক 1 থেকে 3 মাস সবজি পাবে এবং কৃষক যেহেতু বাজারে দাম ভালো আছে, আশা করি কৃষক লাভবান হবে। যশোরে চলতি মৌসুমে 14,570 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে করলা চাষ হয়েছে 600 হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত নগরায়ন ও উন্নয়ন না হওয়ায় নানা সংকটে জর্জরিত শরীয়তপুরের ডামুডাই পৌরসভা। নগর সেবার মান বৃদ্ধি না হওয়ার অভিযোগ পৌরবাসী। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও আবর্জনার ভাগাড় না থাকায় জলাবদ্ধতা ও দুর্গন্ধ দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। তবে প্রকল্পে বরাদ্দের পর শিগগিরই পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র SM মুজিবুর রহমানের রিপোর্ট। 1997 সালে 7.07 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় ডামুড্ডা পৌরসভা। 2016 সালে পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হলেও নেই নগর সেবার মান। প্রায় 25,000 জনবসতির শহরে নেই প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা। একদিন বৃষ্টি নামলে পানি থাকে, 5-6 দিন থাকলে পানি আমরা চলাফেরা করতে না, একাটের উপরে থাকে পানি। আমাদের এলাকায় যদি কোনো রকম একটু বেশি বৃষ্টি হয় তাই আমরা বাড়ি থেকে জুতা পাই দিয়ে বাইরে যেতে পারি না 3 দিনের ভিতরে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। বর্ষাকাল আসলে আমরা খুব আতঙ্কে থাকি যে এদিক দিয়ে আমাদের কলেজে যাওয়া লাগে, খুব শর্টকাট রাস্তা, তাই জন্য আমরা এদিক দিয়ে যাই, কিন্তু আমরা যাইতে পারি না অনেক পানি থাকার কারণে। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত নগরায়নকেই দায়ী করছেন বিশিষ্ট জনরা। জলাবদ্ধতার অন্যতম কারণ হলো অপরিকল্পিত নগরায়ন। আমরা যদি পরিকল্পিত নগরায়ন করতে পারি তাহলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। নগর উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার দায় স্বীকার করলেন মেয়র। পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা, এগুলোর জন্য জমা দিয়েছি এবং সড়ক উন্নয়নের জন্য জমা দিয়েছি। টাকা পয়সা আসলে আমি সমস্ত কাজগুলো আমার নিজের মতো করেই করব। দ্রুত সংকট সমাধান করে নাগরিক সেবার মান বৃদ্ধির দাবি পৌরবাসীর। SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে খেলার খবর।